থেকে ডাব্লিউবিসিএসকে কেন প্রিফার দেবো, কারণ ছোট্ট দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ওয়েলকাম স্টুডেন্ট, আমি শ্রী পলাশ রঞ্জন হালদার। আমি 2007 ব্যাচের ডাব্লিউবিসিএস। বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টে পোস্টিং। আমি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা এবং নিজের চাকরি পাওয়ার অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আমার এই ভিডিওটা 2-3টে পার্টে ছাড়া হবে। আমরা প্রথমে কি কি করাবো সেটার বিষয়ে একটু একবার আগে আমরা দেখে নিই, তারপরে আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা শুরু করব। আমরা পরে ইন্ট্রোডাকশান, মাই জব ইন প্রাইভেট সেক্টর, আমি প্রবলেম অফ দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড আদার এক্সাম, এটা আমার নিজের ইন্ট্রোডিউস। হাইকোর্ট, রেল, সিজিএল, এসএসসি এই সমস্ত পরীক্ষা আমি পাশ করেছি, কিন্তু ফাইনালি আমি 2007 ডাব্লিউবিসিএসে জয়েন করি। জয়েনিং 2009। সিলেবাস তখন ডেসক্রিপটিভ ছিল, দুটো অপশনাল, আমার বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স অপশনাল ছিল। নেক্সট আমরা আসবো ডিফারেন্স বিটুইন প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর জব। তাহলে গভর্নমেন্ট সেক্টর জব এবং প্রাইভেট সেক্টরের জব, আমি কেন গভর্নমেন্ট সেক্টরে আসতে চাইছি সে বিষয়ে কিছুটা ডিসকাশান আছে। নেক্সট আমরা আসবো হোয়াই চয়েস ডাব্লিউবিসিএস, আমি কেন ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে চয়েস করব। এখানে অনেকগুলো অপশান আছে, ব্যাংক, সিজিএল, বেটার ফর সায়েন্স, কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের কাদের কোনটা সুবিধা সেগুলো আমরা আলোচনা করব। ডাব্লিউবিসিএসের সিলেবাসটা একটা ব্যালেন্স সিলেবাস কেন সেটা নিয়ে আলোচনা করব। আর্টস স্ট্রিম স্টুডেন্ট অ্যাডভান্টেজ কোথায় পাবে, প্রিলিমিনারিতে তারা কোথায় অ্যাডভান্টেজ পাবে, মেনে তারা কোথায় অ্যাডভান্টেজ পাবে, সায়েন্স স্টুডেন্ট কোথায় অ্যাডভান্টেজ পাবে, কী কী বই বাজারে অ্যাভেলেবেল আছে। ডাব্লিউবিসিএসে বাংলা বই যেহেতু অ্যাভেলেবেল ডাব্লিউবিসিএসটা সেই জন্য সুবিধা আছে। ডাব্লিউবিসিএসের জন্যে কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রিপিট হয়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইন বেঙ্গলি। নেক্সট আমরা আসবো ডাব্লিউবিসিএস একটা হাই প্রোফাইল জব, তার কী কী সার্ভিস আছে সেগুলো আমরা বলবো। নেক্সট পোস্টিং ইন বেঙ্গল, বাংলাতে কোথায় কোথায় কেমন পোস্টিং হয় সেগুলো আমরা আলোচনা করব। 3টে স্টেজে আমাদের সাকসেস হয়, তাহলে ডাব্লিউবিসিএস ছাড়া যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস পেতে গেলে তার প্রত্যেকটার 3টে স্টেজ থাকে। আমরা স্পেশালি জোর দেবো ডাব্লিউবিসিএস এবং তার সাথে সাথে আমরা অন্য পরীক্ষাও বলবো। প্রি প্রিপারেশান অফ স্টেজ, এই স্টেজ সাফল্য পাওয়ার 3টে স্টেজ হয়, একটা হচ্ছে প্রি প্রিপারেশান স্টেজ, একটা প্রিপারেশান স্টেজ, একটা অ্যাপ্লিকেশান স্টেজ। আমরা পরপর প্রত্যেকটা স্টেপে আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে কন্ডিশান অফ সাকসেস, সাকসেস পাওয়ার কী সফলতা আছে, কীভাবে সাফল্য লাভ করা যায়, সাফল্য লাভ করতে গেলে আমরা কী কী স্টেপে এগোবো সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নেগেটিভ মার্কিং। সেই নেগেটিভ মার্কিংগুলো কীভাবে হয়, কীভাবে নেগেটিভ মার্কিং এড়ানো যায় সেগুলো আমরা পরিষ্কার আলোচনা করব। নেগেটিভ মার্কিং কেন হয়, কী কী করলে নেগেটিভ মার্কিং হয়, এবং আমরা নেক্সট আলোচনা করব ওয়ে টু অ্যাভয়েড নেগেটিভ মার্কিং, কীভাবে নেগেটিভ মার্কিংকে অ্যাভয়েড করা যায়। নেক্সট আমরা আলোচনা করব বুন নিউ বেন। 2014 সাল থেকে ডাব্লিউবিসিএসের সিলেবাস চেঞ্জ হয়েছে, তার বিভিন্ন সিলেবাস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা সিলেবাস অফ প্রিলিমিনারি, সাবজেক্ট ওয়াইজ এবং সেক্টর ওয়াইজ আলোচনা, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে সেক্টর ওয়াইজ কত পার্সেন্টেজ কোশ্চেন এসছে, কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্টেজ কোশ্চেন এসছে, একটা 5 বছরের অ্যাভারেজ আমি তোমাদের কাছে তুলে ধরবো যাতে তোমাদের উপকার হয়। নেক্সট আমরা আলোচনা করব মেন সিলেবাস অ্যান্ড পেপার ওয়াইজ অ্যানালিসিস, মেনের যে কটা পেপার আছে তার কী কী সিলেবাস আছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। চয়েস অফ অপশনাল পেপার এবং কাউন্সিলিং, কীভাবে আমরা অপশনাল পেপার চয়েস করব, এবং অপশনাল পেপার ডাব্লিউবিসিএসে দোরগোড়ায় পৌঁছানোর একটা ভাইটাল জায়গা। আমরা যারা এ গ্রুপ বা বি গ্রুপ দেবো তাদের অপশনাল পেপার একটা ভাইটাল চয়েস, কারণ অপশনাল পেপার ঠিক মতন চয়েস না করতে পারলে একটা অপশনাল পেপার রেডি করতে মিনিমাম 1 থেকে 1.5 বছর টাইম লাগে। সেই অপশনাল পেপার রেডি করে 1 বছর একটা পেপার নেওয়ার পরে সেটাকে ছেড়ে দিয়ে আবার 1 বছর, তাতে প্রচুর সময় নষ্ট হয়। তাহলে প্রথম থেকে আমরা যদি অপশনাল পেপার ঠিক মতন চয়েস করি তাহলে আমাদের সময়টাও বাঁচবে এবং আমাদের নাম্বার কোনটাতে বেশি হয়, কিভাবে পড়লে নাম্বার বেশি হয়, কোন পেপার নিলে সুবিধা হয় তার একটুখানি আমরা
প্রতিটা পেপার সম্পর্কে যেগুলো যেগুলো কমন পেপার সেগুলো আমরা, সব অপশনাল পেপার তো আলোচনা করা সম্ভব নয়, যেগুলো কমন এবং যেগুলো আমাদের কাছে কাছাকাছি টিচার পাওয়া যায় সেগুলো আমরা মোটামুটি বেশ কয়েকটা পেপার নিয়ে আমরা আলোচনা করি, গুরুত্বপূর্ণ পেপারগুলো নিয়ে, যেগুলো কমন পেপার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে পেপারগুলো নেয়। নেক্সট আমরা আসবো ইন্টারভিউয়ের বিভিন্ন স্টেপ আছে, সেগুলো আমরা একটু পরের দিকেই আসবো। নেক্সট আমরা আসবো ডিটেলস অফ পোস্ট অ্যান্ড সার্ভিস। আমাদের ডাব্লিউবিসিএসের বিভিন্ন পোস্ট, তার কেমন তার প্রোফাইল, কেমন তার সার্ভিসের সুবিধা, কেমন ধরনের কাজ করতে হয়, তার প্রমোশন প্রসপেক্ট কেমন, সেগুলো আমরা বিভিন্ন স্টেজে সেটা আলোচনা করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের টোটাল আলোচনার বিষয়। আমরা আবার প্রথম থেকে তাহলে আমরা ফিরে আসি। তাহলে প্রথম থেকে আমরা আসি ইন্ট্রোডাকশান। তাহলে আমরা ডাব্লিউবিসিএসটা চয়েস করব। প্রথমে আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কেন ডাব্লিউবিসিএস বা কম্পিটিটিভ পরীক্ষা আসবো। প্রথমে আমি বলি, আমি নিজে আমার ইন্ট্রোডাকশানে বলি, আমি একজন প্রাইভেট সেক্টরে চাকরি করতাম। সেখানে আমি নিজে বুঝেছি যে প্রাইভেট সেক্টর সার্ভিসের কী সমস্যা। সেখানে একজন মানুষ তার কাজ করতে গেলে তার স্যালারি একটা সমস্যা থাকে। হয়তো কিছু কিছু প্রাইভেট সংস্থায় তাদের প্রচুর স্যালারি দেয়, ঠিকই আছে, কিন্তু কাজের সময়ের কোনো লিমিটেশন থাকে না। এবং তাছাড়া প্রতিনিয়ত বসের যে হুমকি, যে আজকে তুমি এই কাজটা না করলে তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হবে, তোমাকে ডিমোশন করতে হবে, তোমার স্যালারি কাটিয়ে করা হবে। এবং তাছাড়া প্রতিনিয়ত চাকরি যাওয়ার যে একটা ভয়, প্রতিনিয়ত দিন আজকের আমি এই কাজটা না করতে পারলে আমার হয়তো চাকরিটা থাকবে না, এই যে আরও একটা অনিশ্চয়তার মধ্যে জীবনটা যায়, সেটা আমি নিজে ফিল করেছি। সেটা ফিল করার পরে আমি এই কম্পিটিটিভ পরীক্ষায় আসার চেষ্টা করেছি এবং সেই সাথে সাথে প্রাইভেট সেক্টর চাকরির সাথে সাথে আমি বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডের পড়াশোনা করেছি। আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করতাম বলতে সেটা কিন্তু একটা এডুকেশনাল ইনস্টিটিউট ছিল। সেই এডুকেশনাল ইনস্টিটিউটে তারা আমাকে অনেকটা হেল্প করতো, সেই জন্যে আমি আমার সাকসেসে পৌঁছতে পেরেছি। কিন্তু সেইখানে তাও তো হাজার রকমের সমস্যা থাকে সেই প্রাইভেট সেক্টরে। সেখান থেকে আমি বুঝেছি যে একটা সরকারি চাকরির কতটা গুরুত্ব এবং কতটা দরকার। এবং আমি এই প্রাইভেট সেক্টরের চাকরির পাশাপাশি আমি বিভিন্ন পরীক্ষায় পাসও করেছি, যেমন হাইকোর্টের পরীক্ষা পাস করেছি, ফাইনালে সিলেক্টেড হয়েছিলাম। রেলের পরীক্ষায় পাস করেছি, এএসএম এবং রেলের টিটি পরীক্ষায়। এবং তাছাড়া আমি সিজিএলের বিভিন্ন পার্ট 1 পার্ট 2 দিয়েছি। তখন প্রিলিমিনারি হতো আর মেন হতো এবং টাইপ টেস্ট থাকতো, ইন্টারভিউ থাকতো। একটা দুটো পরীক্ষা ইন্টারভিউ থাকতো না, কিন্তু বেশিরভাগ পরীক্ষা ইন্টারভিউ থাকতো। আমি ম্যাট্রিক লেভেলটায় প্রিলি পাস করেছি অনেকবার, মেনও পাস করেছি, টাইপ টেস্টে পাস করেছি। আমার দুর্ভাগ্য টাইপ টেস্টে আমি পাস করতে পারিনি। তারপর স্কুল সার্ভিসেও আমি দিয়েছি। আমার নিজের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সে ছিল, সেই জন্য আমি স্কুল সার্ভিসও দিয়েছি। কিন্তু স্কুল সার্ভিস আমার যেহেতু বিএড ছিল না, স্কুল সার্ভিস হয়নি। স্কুল সার্ভিসের জন্য আমার বরাবরই স্কুল সার্ভিসের থেকে আমার গভর্নমেন্ট সার্ভিস ডিরেক্ট গভর্নমেন্ট সার্ভিস আমার বেশি পছন্দ ছিল এবং বিশেষ করে ডাব্লিউবিসিএস। এই জন্য ডাব্লিউবিসিএস এবং সরকারি চাকরির দিকে আমার টার্গেট ছিল বলে আমি এসএসসি নিয়ে খুব বেশি পড়াশোনা করি। নেক্সট আসি, আমি 2007-এ ডাব্লিউবিসিএস পরীক্ষায় পাশ করি এবং ফাইনালে সিলেক্টেড হই এবং 2009-এ আমার জয়েনিং হয়। তাহলে তখন আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস ছিল ডেসক্রিপটিভ। সেই ডেসক্রিপটিভ তখন প্রত্যেকটা পেপার ডেসক্রিপটিভ লিখতে হতো এবং বাংলা ইংলিশ থেকে আরম্ভ করে, এখন অবশ্য ডেসক্রিপটিভ আছে, সেটা আমি পরে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। এখন পরে নেক্সট হচ্ছে সিলেবাস, তখন ডেসক্রিপটিভ ছিল আর আমার দুটো অপশনাল ছিল, একটা বাংলা এবং পলিটিক্যাল সায়েন্স। যেহেতু পলিটিক্যাল সায়েন্স আমার নিজের সাবজেক্ট, সেই পলিটিক্যাল সায়েন্স আমার নিজের সাবজেক্ট হওয়ার জন্যে আমি পলিটিক্যাল সায়েন্স অপশনাল রেখেছিলাম এবং বাংলা আমার ভালো লাগতো বলে বাংলা আমি অপশনাল নিয়েছিলাম। তাহলে আমি একটু আগে আলোচনা করেছি ডিফারেন্স বিটুইন প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর। তাহলে গভর্নমেন্ট সেক্টর এবং পাবলিক সেক্টরের ডিফারেন্সটা আগে আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে যে আমি কেন গভর্নমেন্ট সার্ভিসের দিকে আসবো। নেক্সট আমরা আসি হোয়াই চয়েস ডাব্লিউবিসিএস। আমরা এটা হেডিং, আমরা পয়েন্টগুলো আলোচনা করি। ব্যাংক, সিজিএল বেটার ফর সায়েন্স এবং কমার্স স্টুডেন্টদের, ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের একটু সুবিধা, কারণ ব্যাংকের পরীক্ষা খুব দ্রুত, অঙ্ক এবং যারা বিশেষ করে ইংলিশের স্টুডেন্ট তাদেরও সুবিধা। এবং ব্যাংকে অল ইন্ডিয়া পরীক্ষা হয় এবং ব্যাংকিংয়ের পুরো সিলেবাসটা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার থেকে অনেকটা আলাদা। সেখানে ব্যাংকিং টেকনোলজি, ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং কম্পিউটার অ্যাওয়ারনেস এবং ব্যাংকিংয়ের বিভিন্ন ডেটা একটু আলাদা থাকে, মার্কেটিংয়ের পড়তে হয়, সেই সমস্ত ডেটার জন্যে ব্যাংকের পরীক্ষাটা একটু আলাদা। আবার আমরা সিজিএল যখন দেখব, সিজিএলে কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে একটু বেটার। সেখানে সায়েন্স এবং কমার্স স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড, তাদের
যার ফলে তাদের সায়েন্সের স্টুডেন্টদের এবং কমার্সের স্টুডেন্টদের সিজিএল, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষায় একটু সুবিধা থাকে। সে তুলনায় আমরা যদি ডাব্লিউবিসিএস সিলেবাসটা দেখি, ডাব্লিউবিসিএস সিলেবাসটা একটা ব্যালেন্স সিলেবাস। কেন ব্যালেন্স সিলেবাস? কারণ এখানে আর্টসের স্টুডেন্টরা যেমন সুবিধা পায়, সায়েন্সের স্টুডেন্টরাও তারা তেমন সুবিধা পায়। এবং এখানে একজন ডাব্লিউবিসিএস পরীক্ষায় সিলেবাসে যার পাস করতে গেলে সিলেবাসটা এমন করে রাখা হয়েছে যাতে সমস্ত স্টুডেন্টদের সমানভাবে সুবিধা পায়, সায়েন্স, আর্টস, কমার্স সবাই সমানভাবে সুবিধা পায়। সেই হিসাবে ডাব্লিউবিসিএসের সিলেবাসটাকে তৈরি করা হয়েছে। এই জন্যে ডাব্লিউবিসিএসের সিলেবাসটাকে আমরা বলি ব্যালেন্স সিলেবাস। এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার যখন প্রিলিমিনারিতে একটা পোর্শন আগিয়ে গেলে আর্টসের স্টুডেন্টরা সায়েন্সের স্টুডেন্টরা আরেকটা পোর্শনে আগিয়ে যায়। আমরা সেটা পরবর্তী ধাপে আরও আস্তে আস্তে আলোচনা করব। আর্টস, এবার আমি আসি নেক্সট, আর্টসের স্টুডেন্টরা মানে কোন বিষয়ে সুবিধা পাবে। আমরা যখন প্রথমে আলোচনা করি তার আগে আমি একটু আলোচনা করি আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসটা কী। আমাদের প্রিলিতে 200 নাম্বার 8টা পেপার। কী কী 8টা পেপার? ইংলিশ, হিস্ট্রিতে 2টো, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তার মধ্যে স্পেশাল জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তারপর আমাদের থাকে মেন্টাল এবিলিটি, যেটাকে আমরা বলি জিআই। তার সঙ্গে সামান্য কিছু ম্যাথ থাকে। এছাড়া থাকে সায়েন্সের পোর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে মিলে আমাদের সায়েন্স, এখানে 25 নাম্বার। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি মিলিয়ে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, সেখানে একটা পেপার। আমাদের ভারতের সংবিধান এবং ইকোনমিক্সের ইন্ডিয়ান পলিটি বলতে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, প্ল্যান ইকোনমি, এবং তার সাথে সাথে কিছুটা আমাদের রিজার্ভ ব্যাংকের কাজ এবং ব্যাংকিং সার্ভিস এবং আমাদের গভর্নমেন্টের বিভিন্ন রকম ইকোনমিক্যাল প্রোগ্রাম সেগুলো থাকে। এটা হচ্ছে আমাদের ইকোনমিক্স। জিওগ্রাফি তো বললাম। এবার আমাদের থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, আর্টস অ্যান্ড কালচার, আর সব মিলিয়ে স্ট্র্যাটেজিকের কিছু পোর্শন মিলে এই আমাদের 8টা সিলেবাস। আর ইংলিশে তো 25 নম্বর থাকে, সিনোনিম, অ্যান্টোনিম থেকে আরম্ভ করে ইডিয়াম, ভার্ব থেকে এগুলো আরম্ভ করে আমাদের ইংলিশের সিলেবাস। এবারে আমাদের মেনের সিলেবাস। মেনে আমাদের বাংলা এবং ইংলিশে সেম সিলেবাস, বাংলা এবং ইংলিশ 200 নাম্বার করে, এগুলো ডেসক্রিপটিভ। আর বাকি থাকে আমাদের আরও 4টে পেপার। সেই 4টে পেপার 200 করে 4টে পেপার, তাহলে হচ্ছে 800। এই 800 আর ওদিকে 400, টোটাল 6টা পেপার, 1200 নাম্বার। এরপর ছাড়া থাকে আমাদের অপশনাল পেপার। এগুলো আমি পরবর্তী ধাপে আরও আলোচনা করব, প্রত্যেকটা পেপার ধরে ডিটেলসে আমরা আলোচনা করব। এবং একটা অপশনাল পেপার, সেটা 400 নাম্বার, সেটা কিন্তু ডেসক্রিপটিভ। এরপরে 200 নাম্বার ইন্টারভিউ। এবার বিভিন্ন গ্রুপে ইন্টারভিউটা আলাদা করে ভাগ করে আছে, সেগুলো আমরা আরও ডিটেলসে পরে আসবো। এবং এরপরে ফাইনাল সিলেকশান। নেক্সট আমরা আসবো সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্টরা তাহলে কোথায় ফেসিলিটি পাবে। যে হিস্ট্রিতে 25-25-50, এখানে আর্টসের স্টুডেন্টরা সুবিধা পাবে। তার সাথে জিওগ্রাফি পোর্শনটা তারা সুবিধা পাবে। এবং তার সাথে সাথে যারা ইংলিশের স্টুডেন্ট আছে তারা একটু, আর্টসের স্টুডেন্ট অথচ ইংলিশ, তারা ইংলিশের পোর্শনে একটু সুবিধা পাবে। মেনে গিয়ে তারা কিছু সুবিধা পাবে। হিস্ট্রিতে 100 নাম্বার, হিস্ট্রি আর জিওগ্রাফি করে 100-100, তাহলে প্রিলিমসে 50 আর মেনে গিয়ে 100, তাহলে হচ্ছে এই টোটাল 150 নাম্বার আর্টসের স্টুডেন্টদের সুবিধা। এবারে বাংলা, যদি বাংলা কারোর সাবজেক্ট থাকে তাহলে বাংলা স্পেশাল ফেসিলিটি পাবে। ইংলিশ যদি কারোর সাবজেক্ট থাকে তাহলে ইংলিশে সে একটু ফেসিলিটি পাবে। আবার আমরা যদি সায়েন্সের স্টুডেন্টদের দিক থেকে ভাবি, তাহলে সায়েন্সের স্টুডেন্টদের কী দিক থেকে সুবিধা না, তারা প্রথমে প্রিলিমিনারিতে সায়েন্সের 25 নাম্বার থাকে, সেখানে সে কিছুটা আগে অন্যদিকে পিছিয়ে থাকলো, সায়েন্সের পোর্শন একটু আগে থাকবে। এখানে জেনারেল ইন্টেলিজেন্সি বা মেন্টাল এবিলিটি পোর্শনে এখানে ম্যাথ 2-4টে থাকে, খুব সোজা ম্যাথ থাকে, তাও সায়েন্সের স্টুডেন্টরা একটু হয়তো বেশি পাবে। এখানে কিন্তু সব আর্টস, কমার্স এবং সায়েন্সের স্টুডেন্টরা সবাই কিন্তু ভালো মার্কস, 25-এর মধ্যে খুব খারাপ হলেও 22-23 পাওয়া যায়। 3 নম্বর আমি বাদ দিলে 22-23 পাওয়া যায়। আর সায়েন্সের পোর্শনে গেলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনে সায়েন্সের স্টুডেন্টরা একটু এগিয়ে যাবে, তাহলে 125 নম্বর সায়েন্সের স্টুডেন্টদের পক্ষে বেটার। তাছাড়া সায়েন্সের স্টুডেন্টদের আর একটা পোর্শন আছে, সেটা কি ম্যাথ এবং জিআই, সেখানে সায়েন্সের স্টুডেন্টরা একটু এগিয়ে থাকবে। তাহলে সায়েন্সের স্টুডেন্টরা একটু এগিয়ে থাকলে তাহলে আমরা টোটাল দেখলাম, তাহলে সিলেবাসটা, ডাব্লিউবিসিএসের সিলেবাসটা একটা ব্যালেন্স সিলেবাস। আর্টসের স্টুডেন্টরা যেমন একদিক থেকে এগিয়ে থাকে, সায়েন্সের স্টুডেন্টরা আরেক দিক থেকে এগিয়ে থাকে। তাহলে ডাব্লিউবিসিএসের সিলেবাসটাকে এমনভাবে করা হয়েছে যেখানে আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেক স্টুডেন্টরা কিন্তু সমানভাবে
কমার্সের স্টুডেন্টরা তাদের ইকোনমিক্স পোর্শনে তারা কিছুটা ফেসিলিটি পাবে। তাহলে আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্টরা একটা ব্যালেন্স সিলেবাস। এবার আমরা আসি বুকস অ্যাভেলেবেল ইন বেঙ্গলি ভার্সান। ডাব্লিউবিসিএসে বেঙ্গলি ভার্সানে বই সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে। বিভিন্ন ভার্সানের বাংলা বই আমরা বিশেষ করে অপশনাল পেপারেও দু একটা অপশনাল ছাড়া ম্যাক্সিমাম অপশনাল পেপারে আমরা বাংলাতে পাই। সাবজেক্টের যেগুলো বই সেগুলো আমরা বাংলাতে পাই। মেনের যে বিভিন্ন বই আজকাল বাজারে প্রচুর বাংলা বই বেরিয়ে গেছে, যার ফলে যে আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নয় বলে যে বাংলা স্টুডেন্টদের যে ভীতি থাকে সেটা কিন্তু অনেকটা দূর হয়, আমাদের বাংলা ভার্সানের বই আছে। তাহলে ডাব্লিউবিসিএস অন্যান্য পরীক্ষায় কিন্তু এত ভালো বাংলা ভার্সানের বই পাওয়া যায় না। সেই জন্যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় এটা একটা এক্সট্রা ফেসিলিটি যে বেঙ্গলি ভার্সানের বই পাওয়া যায়। নেক্সট অপশান আমাদের কী আছে, কোশ্চেন রিপিট ইন প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রায় আমাদের রিপিট হয়, 40 থেকে 50% প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয়। এটা অন্যান্য পরীক্ষায় সাধারণত এটা হয় না। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা আমাদের চয়েস করা বেটার। আর নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইন বেঙ্গল। তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাংলার ক্যান্ডিডেটদের মধ্যে আমাদের কম্পিটিশন হয়। অন্যান্য পরীক্ষায় সিজিএল, রেল এবং ব্যাংকের পরীক্ষায় যেমন অল ইন্ডিয়া বেশি কম্পিটিশান, যার ফলে কম্পিটিশান অনেক বেশি টাফ থাকে। বাংলায় শুধুমাত্র বেঙ্গলের ক্যান্ডিডেটদের মধ্যে কম্পিটিশান হয়। এই দিক থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষা আরেকটু বেটার জায়গা। নেক্সট আমরা আসবো ডাব্লিউবিসিএস যে হাই প্রোফাইল জব। ডাব্লিউবিসিএস একটা, আমি অন্যান্য পরীক্ষা থেকে ডাব্লিউবিসিএসকে কেন প্রিফার দেবো, কারণ ছোট্ট দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ডাব্লিউবিসিএসের যে পোস্টগুলো আছে, এ গ্রুপের পোস্টগুলো, সি গ্রুপ, ডি গ্রুপ। এ গ্রুপের পোস্টটা সবাই গেজেটেড, সি গ্রুপের কিছু পোস্ট, দু একটা পোস্ট বাদ দিয়ে ম্যাক্সিমাম পোস্ট গেজেটেড র্যাঙ্ক, এবং ডি গ্রুপের যেগুলো পোস্ট আছে সবথেকে ডাব্লিউবিসিএসের একটা আলাদা জব প্রোফাইল এবং সেখানে নিজের মতন একটা কাজ করার জায়গা থাকে। বিশেষ করে এক্সিকিউটিভ এবং আমার যারা কমার্শিয়াল ট্যাক্স, অন্যান্য রেজিস্ট্রেশন, স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস, যেগুলো আমরা পরবর্তীকালে বিভিন্ন সার্ভিস ধরে ধরে আমরা পরবর্তীকালে আলোচনা করব। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা গণতন্ত্র এবং পশ্চিমবঙ্গে সে এখন একটা গণতন্ত্রের জায়গা। সেখানে মেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মেন জায়গাগুলো ধরে রাখে এই ডাব্লিউবিসিএসের ক্যান্ডিডেটরা। ডাব্লিউবিসিএসের যারা সিলেক্টেড হয় তারা টোটাল অ্যাডমিনিস্ট্রেশন চালায় এই ডাব্লিউবিসিএসে। তারা আমাদের উচ্চ পদে আইএসের পরের স্টেপ হচ্ছে কি ডাব্লিউবিসিএস অফিসাররা। তারা আমাদের রাজ্যের সরকারটাকে পুরোপুরি তারা এই সিভিল সার্ভিসের যারা বিভিন্ন দপ্তরের পদাধিকারী আছে তাদের হাতেই সরকার চলে এবং এখানে অনেক রকমের সুযোগ সুবিধা আছে। তাহলে আমি হয় চয়েস ডাব্লিউবিসিএস, কেন আমি ডাব্লিউবিসিএসটাকে চয়েস করব না। নেক্সট আমরা আসি পোস্টিং ইন বেঙ্গল। তাহলে বাংলাতে এখানে পোস্টিং হয়, সেই জন্য ডাব্লিউবিসিএসটাকে আমরা চয়েস করি, ডাব্লিউবিসিএসের বাংলায় পোস্টিং। তাহলে এবার আমরা আসবো তিনটে স্টেজে, আমার সাকসেসের তিনটে স্টেজ আছে। এবার আমরা ডাব্লিউবিসিএস কেন চয়েস করলাম সেটা শেষ হলো। এবার আমাদের পরবর্তী বিষয় হবে সাকসেস আমরা কীভাবে পাবো। প্রথমে আগে ঠিক করতে হবে আমার কেরিয়ারটাকে আমি কেন ঠিক করব। তাহলে আমার কেরিয়ারটাকে আমি কেন সরকারি চাকরি করব, আমি কেন ডাব্লিউবিসিএস করব। প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে আমার শক্তি বা দুর্বলতাগুলি কী, আমার কী কী শক্তি আছে, আমার কী কী দুর্বলতা আছে। নেক্সট আমার লক্ষ্য কী, আমি কি করতে চাইছি সেগুলো আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে লক্ষ্য পূরণের যোগ্যতা কি আমার আছে, আমার আদৌ কি আমার টার্গেটে আমি পৌঁছবো। প্রথম থেকে যদি আমি নেগেটিভ মার্কিং হই তাহলে কিন্তু আমি কোনো দিন সাকসেস পাবো না। তার জন্য আমাকে লক্ষ্য পূরণের যোগ্যতা আমার আছে কিনা সেটাকে আমাকে আগে ডিটারমাইন্ড হতে হবে। নেক্সট আমাকে ঠিক করতে হবে লক্ষ্য ভেদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী হবে, আমি কিভাবে সাকসেস পাবো তার জন্য আমাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। নেক্সট আরেকটা কথা মাথায় রাখতে হবে, ব্যর্থ হলে আমার জন্য কী অপশান আছে। আমি যদি বাই চান্স ডাব্লিউবিসিএস না পাই বা আমি কোনো সরকারি চাকরির জন্য যদি সিলেক্টেড না হই তাহলে আমার ক্ষেত্রে কী আছে। এটা অনেক রাস্তা খোলা থাকতে পারে, সেগুলো পরে ভাববো। প্রথমে আমার টার্গেটটাকে আমি ঠিক করব। একজন প্রার্থী তাকে ঠিক করতে হবে, তার ফোকাসটাকে ঠিক করতে হবে, তার সঠিক গাইডেন্স পেতে হবে এবং সঠিক প্রদর্শন করলে সাফল্য তার কম্পালসারি। তাহলে সাকসেসের আমাদের তিনটে স্টেজ আছে আমাদের সাকসেস লাভ করার জন্যে। সেই স্টেজগুলো আমরা একটু করে আলোচনা করব। আমরা পরীক্ষা নিয়ে তো পরবর্তী বিভিন্ন স্টেপে আমরা আলোচনা করব। প্রথমে আসে প্রাক প্রস্তুতি পর্ব। প্রাক প্রস্তুতি পর্ব আমাদের আছে। সেই প্রাক প্রস্তুতি পর্বে প্রথমে করতে হবে আমাকে কাউন্সেলিং। আমি কাউন্সেলিংটা কেরিয়ারটাকে কী করব, প্রথমে আমাকে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করে ঠিক করতে হবে যে আমি কি করতে চাইছি প্রি প্রিপারেশান স্টেজে।
তারপরে আমার সম্ভবতার কতটা আছে, আমি ম্যাথ জিআই কতটা পারবো, আমার ইংলিশ কতটা আছে, আমার নিজের মধ্যে কতটা কী যোগ্যতা আছে, সেটাকে ভাবতে হবে। তারপরে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি সরকারি চাকরির জন্য পড়বো, না WBCS পড়বো, না আদার সরকারি চাকরি পরীক্ষা পড়বো, না কী করবো, না আমি প্রাইভেট সেক্টরে যাব। সেখানে সিদ্ধান্তটা একটা খুব ভাইটাল জায়গা। নেক্সট আমাকে চয়েস করতে হবে কি, সঠিক অপশনাল বই, সঠিক অপশনাল পেপার চয়েস করতে হবে, আর আমার সঠিক বইপত্র সংগ্রহ করতে হবে। আমাকে ঠিকঠাক বই সংগ্রহ করে আমার প্রিপারেশানের জায়গায় পৌঁছতে হবে। নেক্সট হচ্ছে কি, আমাকে কী করতে হবে, একটা গাইডেন্স জোগাড় করতে হবে, যে আমাকে সঠিক ঠিকঠাক গাইডেন্স করবে। এখন গাইডেন্স পাওয়ার জন্য প্রচুর সুবিধা রয়েছে, যেমন আমরা বিভিন্ন কোচিং সেন্টার আছে সেখানে পড়তে পারি। সেই কোচিং সেন্টারগুলোতে আমরা পড়লে তারা ঠিকঠাক গাইড দেবে, সেই গাইডগুলো আমাদের ঠিকঠাক করতে হবে, সেই গাইড নিতে পারবো। তাছাড়া এখন ইউটিউবে প্রচুর ভিডিও বেরিয়ে গেছে, সেই ভিডিওগুলোর মাধ্যমে আমরা কীভাবে প্রিপারেশান দেওয়া হয়, কীভাবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশান দেওয়া হয়, এখন প্রচুর অনলাইন একাডেমি হয়ে গেছে, বিভিন্ন ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে দেখে আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিক করি। এবারে ঠিক করতে হবে কি, আমার স্ট্র্যাটেজি, আমি কিভাবে পড়বো, কত ঘন্টা পড়বো, কতক্ষণ পড়লে আমাকে হবে, সেই স্ট্র্যাটেজিটা আমাকে ঠিক করতে হবে। একটা মালা গাঁথার মতন প্রথমে একটা করে ফুল দিয়ে যেমন একটা মালা গাঁথা হয়, আমার নিজের প্রিপারেশান, নিজের জায়গাটায় আমাকে সেইভাবে প্রস্তুত করতে হবে। তাহলে নিজের ঠিকঠাক প্রিপারেশান নিতে গেলে একটা মালা গাঁথার মতন প্রত্যেকটা সূত্রকে একটা জায়গায় যদি আমি গাঁথতে পারি, তাহলে আমি আমার ঠিক সাকসেসে পৌঁছতে পারি। নেক্সট আমরা পড়বো কি, প্রিপারেশান স্টেজ। সেখানে আমাকে কতটা পড়তে হবে, ঠিক মতন পড়তে হবে, পড়াশোনা করে অধ্যয়ন করতে হবে। নেক্সট হচ্ছে কি, আমাকে রিভিশন দিতে হবে। শুধু আমি আজকের একদিন পড়ে গেলে আমি সাকসেসে পড়ে যাবো, একবার পড়া হয়ে গেছে মানে আমি ঠিকঠাক সাকসেসে পৌঁছেছি, সেটা কিন্তু ঠিক নয়। তার জন্য আমাকে রিভিশন দিতে হবে, আমাকে রিভিশন দিয়ে বারবার বিভিন্ন জায়গায় রিভিশন দিতে হবে। একটা জিনিস, আমি নিজে যেমন সাকসেস পেয়েছি, আমি দীর্ঘদিন মাইন্স এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ফিল্ডে আমি দীর্ঘদিন যুক্ত, এবং আমার প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় পোস্টিং। আমার নিজের যে অভিজ্ঞতা দিয়ে আমি এগুলো বানিয়েছি, এবং আমি এখন বর্তমানে আনএকাডেমি মতন একটা অনলাইন অর্গানাইজেশনে আমি রেগুলার ভিত্তিতে ক্লাস নিই এবং অনলাইনে লাইভ ক্লাসে পড়াই। সেই অভিজ্ঞতাগুলো, বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে এগুলো আমার তৈরি করা, সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে আমাকে রিভিশন দিতে হবে। নেক্সট আমাকে মূল্যায়ন করতে হবে, আমাকে বিভিন্ন জায়গায় আমার নিজের কতটা কি পড়াশোনা আমি করতে পেরেছি, কতটা কি ঠিকঠাক করতে পেরেছি কিনা, আমার নিজের পড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা, আমাকে আগে মূল্যায়ন করতে হবে। নেক্সট হচ্ছে আমার ফিডব্যাক, আমি নিজে মক টেস্ট দেবো। মক টেস্ট দিয়ে আমাকে ঠিক করতে হবে যে আমার টাইম ম্যানেজমেন্ট আমার কতটা হচ্ছে। প্রথমে আমি আরেকবার বলছি, অধ্যয়ন, আমার হার্ড ডিস্ক, মাথাটা হচ্ছে, ব্রেনটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। তাহলে সেই হার্ড ডিস্কে ঠিক ডেটা আমাকে ঢোকাতে হবে, সেটাকে ঠিক সঠিক সময়ে যাতে সেটাকে কাজে লাগানো যায়। নেক্সট হচ্ছে কি, আমাকে মার্কিং এবং হাইলাইট, আমি যখন বলেছি রিভিশনের যে জায়গাটা বলেছি, সেখানে আমাকে হাইলাইট করে পড়তে হবে, রিভিশন করতে হবে। এবং পরীক্ষার সময় তো আমি সব কিছু ঠিকঠাক করতে পারবো না, সেই জন্য আমাকে হাইলাইট করতে হবে। নেক্সট আমাকে হচ্ছে যে মূল্যায়ন, বিভিন্ন মক টেস্ট দিতে হবে, রেগুলার ভিত্তিতে বাড়িতে পরীক্ষা দিতে হবে, মক টেস্ট দিতে হবে। দেওয়ার পরে আমার কত মার্কস হচ্ছে, বা আমি বিভিন্ন যদি একাডেমির সাথে বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যুক্ত হই, সেখানে রেগুলার ভিত্তিতে যে মক টেস্ট হচ্ছে আমি কতটা মার্কস পাচ্ছি, সেই মার্কসগুলো রিভিউ করে দেখতে হবে, দেখে ফলটা অ্যানালিসিস করতে হবে, করে আমার কতটা কম বা কতটা বেশি হচ্ছে, আমাকে আরও কতটা কি ভাবতে হবে, সেইগুলো দেখতে হবে। আরেকটা হচ্ছে কি ফিডব্যাক, সেখানে আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমি কোশ্চেন অ্যান্সার করে কোশ্চেন অ্যান্সার করে সুবিধা হচ্ছে না টেক্সট পড়ে সুবিধা হচ্ছে, এবং কোথায় কোন জায়গাটায় আমার কী অভাব হচ্ছে, সেটা আমাকে ফিডব্যাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে কি সাফল্যের ফুড। এবার আমাকে প্রিপারেশান স্টেজে প্রয়োগ করতে হবে, আমাকে ঠিকঠাক জায়গায় সেগুলো আমাকে প্রয়োগ করতে হবে। এবারে প্রয়োগ করে বিভিন্ন জায়গায় আমাকে লক্ষ্য ঠিক করতে হবে, বৃদ্ধির পন্থা, লক্ষ্য ঠিক করতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে। একসাথে আমি 3-4টে কাজ নিয়ে একসাথে আমি করতে পারবো না, এই জন্য আমাকে ঠিকঠাক কাজ করতে হবে, এবং আমার শরীরটাকে ঠিক রাখতে হবে।
শরীর যদি ঠিক না থাকে আমি প্রিপারেশান ঠিকঠাক নিতে পারবো না। তার সাথে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। আমার এখানে বন্ধু ডাকলো, আমি বেরিয়ে চলে গেলাম, আমি আজকের এইটুকু পড়লাম, তোর আর ভালো লাগছে না, পড়বো না। ওই এই দিন কম্পিটিশানে বেশি দিন পড়লাম তো আর ভালো লাগছে না, এবার অন্যদিন। আমি নৌকাটা প্রথমে তীরে ভিড়িয়ে দিলাম, দেওয়ার পরে আমি মাঝখানে অনেক ঝড় বৃষ্টি হবে, তাকে কিন্তু আমাকে মেন টার্গেট থাকে আমাকে সঠিক জায়গায় পৌঁছানো, সেই জায়গাগুলোকে সঠিক জায়গায় পৌঁছতে হবে এবং নিজেকে একাত্ম করতে হবে। পড়াশোনার সাথে নিজেকে এক জায়গায় নিয়ে আসতে হবে। আর তার সাথে কী হতে হবে, আমার চাহিদাটা কতটা আছে, আমার সেই চাহিদা অনুযায়ী আমার বাড়িতে এখন প্রচুর ডিমান্ড, বাবা মা চাপ দেবে, পাশাপাশি পরিস্থিতি আমাকে চাপ দেবে, আমাকে কিন্তু লক্ষ্যে স্থির থাকতে হবে। ছাতা কোনোদিন বৃষ্টি থামাতে পারে না, ছাতা বৃষ্টি থামাতে পারে না, কিন্তু ছাতা আমাকে আড়াল করতে পারে, আমার একাকে আড়াল করতে পারে। ঠিক তেমন আমার প্রিপারেশান যদি ঠিকঠাক আমি নিতে পারি, আমাকে ঠিক আত্মবিশ্বাস যদি আমার ঠিক থাকে, আমার সাফল্য আমাকে এনে দিতে পারবে। আর আমার আত্মবিশ্বাস যদি অভাব ঘটে, উপযুক্ত পরিবেশ আমাকে নিজেই তৈরি করে নিয়ে আমাকে প্রিপারেশান নিতে হবে। একটা জিনিস আমরা আগে পড়তাম, হার্ড ওয়ার্ক করতে হতো। একটা গল্প, যে আগে আমরা একটা গল্প শুনেছি, একটা বড় পাত্রে জল দেওয়া আছে, একটা কাক এসে জল খাওয়ার চেষ্টা করছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সে নুড়ি দিয়ে জলটাকে উঁচু করে একটা ঠোঁট দিয়ে সে খাবে। কিন্তু এখন বর্তমান যুগে হচ্ছে কি স্মার্ট যুগ, সেখানে কী হবে, আমি একটা পাইপ দিলাম, তুই জলটা খেয়ে নিলাম। এটাই হচ্ছে কি স্মার্ট যুগ। বিভিন্ন রেডি নোটস আছে, রেডি মেটেরিয়ালস আছে, রেডি ভিডিও আছে। আমাকে স্মার্টলি নিজে যেমন কায়িক পরিশ্রম করতে হবে, আর স্মার্ট ওয়ার্ক করতে হবে কি, আমি রেডি নোট দেখবো বা রেডি ভিডিও দেখবো, দেখে আমি স্মার্টলি সেই জায়গায় পৌঁছে যাবো, এই জায়গাটায় পৌঁছতে হবে। আরেকটা নেগেটিভ মার্কিং সবসময় মনে রাখতে হবে যে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আমাদের সাফল্যের ক্ষেত্রে বড় বাধা তৈরি করে, এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ভালো নয়। আরেকটা হচ্ছে কি, প্রস্তুতিতে অবহেলা করলে কিন্তু পরবর্তীকালে পস্তাতে হবে। প্রস্তুতিতে ঘাটতি থাকলে কোথায় আমার ঘাটতি আছে সেগুলো ঠিকঠাক বিচার করতে হবে। আরেকটা হচ্ছে কি, আমার খারাপ প্রদর্শন হলো, যে ওই পরীক্ষাটা খারাপ হয়েছে, পরের পরীক্ষা আমাকে আরও বেটার করার চেষ্টা করতে হবে। আমি কোথায় বেঁধে যাচ্ছে আমার, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে, করে সেই জায়গাগুলোকে তুলে ধরতে হবে। আরেকটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল আত্মবিশ্বাস বাড়াতে হবে। আত্মবিশ্বাস বাড়াতে গেলে কী করতে হবে, ফ্রেন্ড সার্কেল ঠিকঠাক করতে হবে, সঠিক সেই সমস্ত বন্ধু যারা রেগুলার ভিত্তিতে গ্রুপ ডিসকাশন করতে হবে, তাদের সাথে পড়তে হবে, রেগুলারিটি বজায় রাখতে হবে, চ্যালেঞ্জিং মাইন্ড তৈরি করতে হবে, চ্যালেঞ্জ না নিলে কোনো কিছু হবে না। আরেকটা হচ্ছে কি, সপ্রবৃত হতে হবে, ফার্স্ট বেঞ্চার হতে হবে, প্রবল ইচ্ছা থাকতে হবে, এবং কম্পিটিটিভ মাইন্ড না থাকলে কিন্তু সাকসেস পাওয়া যায় না। আরেকটা হচ্ছে গিয়ে ফার্স্ট বেঞ্চার হয়ে সাফল্যকে স্বীকৃতি হবে। অন্যের সাফল্য পেয়েছে, তাকে হিংসা করার লাভ নেই, কিন্তু তাকে সাফল্যকে স্বীকৃতি দিতে হবে, এবং নিজের জড়তা কাটিয়ে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করে সেখানে কীভাবে নিজেকে আরও বেশি ডেভেলপ করা যায় সেটা শুরু করতে হবে, এবং নিজের সঙ্গে বসতে হবে, ভাবতে হবে বিভিন্ন কীভাবে সিদ্ধান্ত নিলে নিজের কাছে পরিষ্কার। আরেকটা জিনিস হচ্ছে সব দিক ম্যানেজ করতে হবে, যেমন পারিপার্শ্বিক পরিস্থিতি, বাবা মা, বিভিন্ন বন্ধুবান্ধব, সবাইকে ম্যানেজ করে নিজের সাফল্যের ঠিক জায়গায় আমাদের পৌঁছতে হবে। এবার আমরা আসবো প্রিলিমিনারি বিভিন্ন পেপার। আজকের আমাদের এই পর্যন্ত থাকলো, এর পরের দিন আমরা পরবর্তী ধাপে যাব। সাকসেস এগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা প্রিলিমিনারির বিভিন্ন পোর্শানে আমরা আসবো, নেগেটিভ মার্কিং কীভাবে এড়াবো, প্রিলিমিনারির কীভাবে নেগেটিভ মার্কিং ব্যবহার করা যায়, মেরিট কীভাবে সাফল্য পাওয়া যায়, প্রিলিমিনারির বিভিন্ন সিলেবাস, তার সেক্টরাইজ কোন সেক্টর থেকে কত % কোশ্চেন এসছে সেগুলো আমরা আলোচনা করব। এইগুলো আস্তে আস্তে আমরা বিভিন্ন পাঠে তোমাদেরকে আমি ভিডিওগুলো ছাড়বো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। যদি কোনো কমেন্টস থাকে, কোনো বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে, কোনটা ভালো হয়েছে, কোন পোর্শনে আরও বেশি লাইট আউট করলে ভালো হবে, সেগুলো যদি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে সুবিধা হয়। থ্যাংক ইউ সবাইকে। আমরা নেক্সট পার্টে আমরা প্রিলি সিলেবাস, তার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, সেক্টর ওয়াইজ এবং তার অ্যানালাইসিস করব, এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো কত % কোশ্চেন এসছে, কোন পার্ট থেকে বেশি কোশ্চেন এসছে, এবং মেনের বিভিন্ন সিলেবাস, বিভিন্ন ভালো দিকগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। ইন্টারভিউ, বিভিন্ন সার্ভিস সেক্টর, সেগুলো। তাছাড়া আমি তো পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এখন ইন্ডিয়ান পলিটি নিয়ে পড়াচ্ছি। ইন্ডিয়ান প্রতি ধাপে ধাপে লাইভ ক্লাস হচ্ছে। হিস্ট্রি নিয়ে হবে, ম্যাথ নিয়ে হবে, জিআই নিয়ে হবে, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, সমস্ত পোর্শন নিয়ে, স্ট্র্যাটেজিকে সমস্ত পোর্শন নিয়ে আমি ইউটিউবে আমার বিভিন্ন সাক্ষাৎকারে এবং ইউটিউবে লাইভ ক্লাসে আমি যেগুলো ছাড়বো, তোমরা যদি আমাকে বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি করে লাইক করো, তাহলে আমি আরও ডেটা নিয়ে, আরও কিছু বিষয় নিয়ে
একদম একটা ইনস্টিটিউটে যেভাবে পড়ানো হয় সেইভাবে আমি আমার ইউটিউবগুলোতে কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ইন্টারভিউটা শেষ করছি। পরবর্তী পার্টে আমরা পরবর্তী যেমন বললাম সেই পার্টেই ধন্যবাদ।